হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিগিনার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের হিস্ট্রি থেকে আসা প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব এবং এরপর আমি আরও দুইটি ভিডিও নিয়ে আসবো যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার্সে আসা হিস্ট্রি থেকে সমস্ত কোশ্চেনগুলিকে নিয়ে কভার করার চেষ্টা করব। তোমরা যারা সামনে কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম যারা দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইভেন তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছো যেমন কি ক্লার্কশিপ, মিসনিয়াস, WBCS প্রিলিমস, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্তর ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটি চলো শুরু করা যাক। 23 নম্বর প্রশ্ন, বাংলায় কলিন্য প্রথা চালু করেছিল কোন সেন বংশীয় রাজা? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, বল্লাল সেন। এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি 2008 সালে WBP SI প্রিলিমসে এসেছিল। তার সাথে কিছু এক্সট্রা তথ্য, বল্লাল সেন অদ্ভুত সাগর ও দান সাগর বই দুটি রচনা করেন। তো এক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসতে পারে বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম বলো, যেটি হবে অদ্ভুত সাগর ও দান সাগর। এছাড়াও যদি বলে যে বল্লাল সেনের রচিত দুটি গ্রন্থের নাম কি, সেক্ষেত্রে এই দুটি অ্যান্সার হবে। তারপর বলেছে যে কবি জয়দেব হলেন লক্ষণ সেন এর সভাকবি। তো এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে কবি জয়দেব কার সভাকবি ছিলেন? তো এক্ষেত্রে অ্যান্সার হবে লক্ষণ সেন। তো এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। 24 নম্বর প্রশ্ন, কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহুত হয়েছিল? দেখো এটি একটি কত ইম্পর্টেন্ট কোশ্চেন। WBP SI 2005, 6, 8 মোস্ট রিপিটেড কোশ্চেন এটি একটি, তাই আমি এটি নিয়েছি। তো তোমরা অবশ্যই এটি অ্যান্সার হবে বি, কনিষ্ক। তো কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে আহুত হয়েছিল। কিছু এক্সট্রা তথ্য, প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল অজাতশত্রু আমলে, যেটি রাজগীরতে হয়েছিল, যার বর্তমান নাম রাজগীর। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কালাশোকের আমলে বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল অশোকের আমলে, যেটি পাটলিপুত্রতে হয়েছিল। এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কনিষ্কের আমলে, যেটি কাশ্মীরে হয়েছিল। এই কোশ্চেনটি মোস্ট রিপিটেড কোশ্চেন, যেটি 2005, 6 ও 2008 সালে WBP SI প্রিলিমসে এসেছিল। তো সেক্ষেত্রে প্রথম বৌদ্ধ সঙ্গীতি, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি ও চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কবে, কোথায়, কার আমলে হয়েছিল, তো তোমরা অবশ্যই সেগুলিকে দেখে রাখবে। সচ্চা বাচ্চা উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু? তো এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি 2006 সালে ও 2008 সালে এসেছিল। এটি আমি সেট নাম্বার 1-এও করিয়েছিলাম, আর এটি 2006 সালে 2008 সালে WBP SI প্রিলিমসে এসেছিল। তো সচ্চা বাচ্চা উপাধি গ্রহণ করেছিলেন, কারেক্ট অপশন হবে সি, গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ সচ্চা বাচ্চা উপাধি গ্রহণ করেছিলেন, এটি আমাদের কারেক্ট অপশন। এবং তিনি ছিলেন শিখ গুরু, অর্থাৎ তিনি 6 নম্বর শিখ গুরু ছিলেন। এবং গুরু গোবিন্দ সিং তিনি ছিলেন 10ম ও শেষ শিখ গুরু, এবং তিনি খালসা প্রথা শুরু করেছিলেন। খালসা প্রথা কে শুরু করেন? তো খালসা প্রথা শুরু করেন গুরু গোবিন্দ সিং, তিনি ছিলেন 10ম ও শেষ শিখ গুরু। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেন কে? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এটি WBP SI প্রিলিমস 2013 সালে এসেছিল। এছাড়াও এটি PSCর অন্যান্য ক্লার্কশিপ, মিসনিয়াস এবং WBCS প্রিলিমসে আসে থাকে। তো এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটির ক্ষেত্রে কারেক্ট অপশন হবে ডি, BD সাভারকার। BD সাভারকার 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেন, এবং তিনি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটি লিখেছিলেন। তো এক্ষেত্রে কোশ্চেন আসবে যে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছেন? তো সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে BD সাভারকার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি লিখেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2013 সালে WBP SI প্রিলিমসে এসেছিল। এর ক্ষেত্রে কারেক্ট অপশন হবে এ, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ইচ ওয়ান টিচ ওয়ান বলেছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, ইট ওয়াজ দ্য ফেমাস ডু অর ডাই স্পিচ দ্যাট লঞ্চ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। অর্থাৎ ডু অর ডাই যে স্পিচটি আছে, অর্থাৎ করো ইয়া মরো, এই স্পিচটি মহাত্মা গান্ধী দিয়েছিলেন 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী করো ইয়া মরো স্লোগানটি দিয়েছিলেন। তো তোমরা অবশ্যই মনে রাখবে ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। এবং তিনি ডু অর ডাই স্পিচ অর্থাৎ করো ইয়া মরো স্লোগানটি দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়। ভারতের জাতীয় কংগ্রেস প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এটি WBP SI প্রিলিমস 2013 সালে এসেছিল।
এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে সরোজিনী নাইডু। কারেক্ট অপশন হবে ডি, সরোজিনী নাইডু। এই ক্ষেত্রে আরেকটি কোশ্চেন আছে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো এই ক্ষেত্রে কারেক্ট অপশন হবে বি, অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট ছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। আর যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে হবে সরোজিনী নাইডু, অপশন ডি, যেটি 1925 সালে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হবে অ্যানি বেসান্ট, যেটি 1917 সালে কলকাতা অধিবেশনে হয়েছিলেন। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হবে সরোজিনী নাইডু, আর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হবে কে? অ্যানি বেসান্ট, যেটি 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব হয়েছিলেন। তো এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা অবশ্যই এটিকে ভালো করে মনে রাখবে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলে সরোজিনী নাইডু, আর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলে অ্যানি বেসান্ট, 1917 কলকাতা অধিবেশন। এরপর আমাদের পরবর্তী কোশ্চেন, ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন কোন ব্যক্তি? তো এই ক্ষেত্রে আমাদের 4টি অপশন রয়েছে, রামানন্দ কবির, শঙ্করাচার্য ও বল্লভাচার্য। এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, শঙ্করাচার্য। শঙ্করাচার্য ভক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না। তো এখানে তোমরা অবশ্যই মনে রাখবে যে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নয় বলেছে, সেই জন্য এখানে অ্যান্সার হবে শঙ্করাচার্য। শঙ্করাচার্য ভক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না, এবং এই কোশ্চেনটি WBP SI 2013 সালে এসেছিল। তারপর নেক্সট কোশ্চিন, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি? তো এখানে আমাদের 4টি অপশন রয়েছে, সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় জীবনযাপন, নাগরিক পরিকল্পনা, সামাজিক জীবনযাপন। তো কারেক্ট অপশন হবে সি, নগর পরিকল্পনা ছিল সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অপর একটি তথ্য হলো নিষ্কাশন ব্যবস্থা। নিষ্কাশন ব্যবস্থা সিন্ধু সভ্যতার অপর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। তা কোন রাজস্ব ব্যবস্থা জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্থভোগীর ভূমিকা পালন করত? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি WBP SI প্রিলিমস 2013 সালে এসেছিল। আমি এই ভিডিওটা কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সামের কথা ভেবে আমি একটি সিরিজ শুরু করেছি, যেটি আমি 4টি সেট নিয়ে আসবো, যেখানে হিস্ট্রির টোটাল প্রিভিয়াস ইয়ার্সে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে প্রিভিয়াস ইয়ার্সে যতগুলি হিস্ট্রি থেকে কোশ্চেন এসেছিলো, আমি সেগুলি নিয়ে এই 4টি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, এবং আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো এক্সাম দেওয়ার আগে, তাহলে তোমাদের অবশ্যই অনেক হেল্প হবে। তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, চিরস্থায়ী ব্যবস্থা। চিরস্থায়ী ব্যবস্থা চিরস্থায়ী ব্যবস্থায় জমিদার জমির খাজনা আদায়কারী হিসাবে জমির মধ্যস্থভোগীর ভূমিকা পালন করত। তার সাথে আরও তথ্য রয়েছে, লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া সংস্থা দ্বারা বাংলায় চিরস্থায়ী ব্যবস্থা কার্যকর হয়েছিল 1793 সালে। তো অবশ্যই তোমরা এটা মনে রাখো যে লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া সংস্থা দ্বারা বাংলার চিরস্থায়ী ব্যবস্থা কার্যকর হয়েছিল কবে? 1793 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন? তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে সারনাথের যে লায়ন ক্যাপিটাল আছে, যে কোন রাজা নির্মাণ করেন? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে ডি, অশোক। অশোক সারনাথের লায়ন ক্যাপিটালটি নির্মাণ করেছিলেন। এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই মনে রেখো, এবং এক্সাম দেওয়ার আগে এই ভিডিওটি একবার অবশ্যই দেখো, এবং তোমাদের অবশ্যই হেল্প হবে আমি আশা করি। তো পরবর্তী কোশ্চেন, 1857 সালে বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? লর্ড ক্যানিং। কারেক্ট অপশন হবে এ। লর্ড ক্যানিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন, এবং 1858 সালে রানী ভিক্টোরিয়ার ঘোষণা, যাকে ভারতের ম্যাগনা কার্টা নামে অভিহিত করা হয়, তো ঘোষণার সময় শাসনের অধীনে ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন। আমাদের ভারতের প্রথম ভাইসরয় কে হয়েছিল? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হলো ভারতের প্রথম ভাইসরয়, যিনি 1858 সালে হয়েছিল, এবং 1857 সালের পর। ঠিক আছে, তো এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলি তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আবারও বলছি, 1857 সালে বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? তো 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন কে? লর্ড ক্যানিং। এবং লর্ড ক্যানিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন। আর 1858 সালে রানী ভিক্টোরিয়ার ঘোষণার পর তার অধীনে ভারতের প্রথম ভাইসরয় হিসাবে নিযুক্ত হয়েছিলেন, এবং রানী ভিক্টোরিয়াকে, যাকে ভারতের ম্যাগনা কার্টা নামে অভিহিত করা হয়। তো এটি মনে রাখো যে লর্ড ক্যানিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন। এবং এরপর আমাদের পরবর্তী কোশ্চেন, ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটি WBP SI 2013 সালে এসেছিল। এক্ষেত্রে কারেক্ট অপশন হবে ডি, সপ্তসিন্ধু এলাকায়। সপ্তসিন্ধু এলাকায় ঋগ্বেদের যুগে আর্যরা বাস করতেন।
তারপর আমাদের 35 নাম্বার কোশ্চেন, কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে কোন ক্ষেত্রে? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে বি, কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে শিল্পে। তো এটি WBPSI প্রিলিমস 2013 সালে এসেছিল। এবং এর সাথে যে আরও একটি তথ্য আছে, যেটি হলো কুষাণ আধিপত্যের দ্বারা গান্ধার শিল্প ও সাংস্কৃতিক গ্রীক ও বৌদ্ধ শিল্পের ঐতিহ্যকে অব্যাহত রেখেছে এবং পশ্চিমাবাসীদের কাছে কুশাসন প্রভাবগুলির সর্বাধিক পরিচিত প্রকাশ পায়। তো এটি তোমরা মনে রেখো যে কুশাসন আধিপত্যের দ্বারা গান্ধার শিল্প ও সাংস্কৃতিক গ্রীক ও বৌদ্ধ শিল্পের ঐতিহ্যকে অব্যাহত রেখেছে। তো এরপর রয়েছে, নিম্নে কোন ব্যক্তি দিন ইলাহি সদস্য ছিলেন? তো এখানে অপশন রয়েছে তানসেন, রাজা মানসিং, রাজা বীরবল ও টোডারমল। এক্ষেত্রে কারেক্ট অপশন হবে আমাদের বি, রাজা বীরবল। রাজা বীরবল দিন ইলাহি সদস্য গ্রহণ করেছিলেন। তো এটি WBPSI প্রিলিমস 2018 সালে এসেছিল এবং দিন ইলাহি প্রবর্তন করেছিলেন মোগল সম্রাট আকবর। এটি একেশ্বরবাদ ভিত্তিক। সম্রাট আকবরের সময় দিন ইলাহির প্রথম শিষ্যরা ছিলেন বীরবল, যুবরাজ, সেলিম এবং আবুল ফজল ইবন মোবারক। এই চারজন ছিলেন। কে ছিলেন? শিষ্যরা ছিলেন কে? বীরবল, যুবরাজ, সেলিম। তো পরবর্তী কোশ্চেন, হেনরি ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কোথায়? তো এটি WBPSI 2018 সালে এসেছিল। তো হেনরি ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। তো কারেক্ট অপশন হবে আমাদের ডি, ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে হেনরি ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন। তো আমাদের 38 নম্বর কোশ্চেন, বিচারকের কিংসফোর্ডের উপর হামলার ক্ষুদিরামের বোসের সাহায্যকারী কে ছিলেন? কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কোশ্চেনটিকে আরেকবার রিপিট করছি, বিচারকের কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? তো এটি WBPSI প্রিলিমস 2018 সালে এসেছিল। এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, প্রফুল্ল চাকি। তো প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন। এরপর পরবর্তী কোশ্চেন হবে 39 নম্বর কোশ্চেন। তো নিম্নের কোনটির জন্য জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটি WBPSI প্রিলিমস 2018 সালে এসেছিল। তো জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13 এপ্রিল। আর জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল রোলাট অ্যাক্টের জন্য, যেটি পাশ করে 18 মার্চ 1919 সালে স্যার সিডনি রোলাট নামক ব্যক্তি, যিনি রোলাট অ্যাক্ট পাশ করেন এবং এই রোলাট অ্যাক্টের জন্য জালিয়ানবাগ ইনসিডেন্টটি হয়ে থাকে। তো রোলাট অ্যাক্ট পাশ হয় 18 মার্চ 1919। আর এই রোলাট অ্যাক্টকে ব্ল্যাক অ্যাক্টও বলা হয়ে থাকে। তো এক্সট্রা যে তথ্য রয়েছে সেটি হলো, রোলাট অ্যাক্ট ইজ অলসো নোন এজ ব্ল্যাক অ্যাক্ট এবং লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে পাশ করেছিলেন। তো যদি কোশ্চেন করে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাশ করে এবং কবে পাশ হয়, তো লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে পাশ করেছিল। এরপর আমাদের 40 নম্বর কোশ্চেন হবে, 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি? তো এটি WBPSI এক্সাইজ 2018 সালে এসেছিল। তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে ডি, কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। অর্থাৎ কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকার কারণ 1928 সালে সাইমন কমিশনকে বয়কট করেছিল। তো আমাদের কারেক্ট অপশন এক্ষেত্রে হবে ডি, কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকার কারণ। তো আমাদের পরবর্তী কোশ্চেন 41 নম্বর কোশ্চেন, জালিয়ানবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কবে? তো এটি WBPSI 2019 সালে এসেছিল। তো জালিয়ানবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, কারেক্ট অপশন হবে 13 এপ্রিল 1919 সালে জালিয়ানবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। তো তোমরা অবশ্যই এটি মনে রাখবে। এবং এর সাথে সাথে যে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের ফলে কি হয়, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড যে অ্যাওয়ার্ড ছিল সেটিকে ব্রিটিশদের রিটার্ন করে। পরবর্তী কোশ্চেন হলো, বীরবলের আসল নাম কী ছিল? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, মহেশ দাস। এটি WBPSI প্রিলিমস 2019 সালে এসেছিল। তো লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি কে লিখেছেন? এটি WBPSI প্রিলিমস 2019 সালে এসেছিল। তো লেটার ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছিলেন কে? অপশন হবে সি, কারেক্ট অপশন হবে আমাদের সি, জওহরলাল নেহরু লেটার ফ্রম এ ফাদার টু ডটার এই বইটি লিখেছেন। তো তোমরা অবশ্যই এই বইটিকে মনে রাখো, এটি একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেন, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? তো এটি WBPSI প্রিলিমস 2019 সালে এসেছিল যে 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? তো 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও। তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে ডি, বালাজি বাজিরাও। পানিপথের তৃতীয় যুদ্ধটি 1761 সালে আহমেদ শাহ আবদালি এবং মারাঠের মধ্যে যুদ্ধ হয়েছিল। মারাঠারা আবদালির কাছে পরাজিত হয়েছিল।
তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে আসা প্রিভিয়াস ইয়ার্সের হিস্ট্রি থেকে কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এরপর আমি আরও 2টি ভিডিও নিয়ে আসবো, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে যতগুলি হিস্ট্রি থেকে প্রশ্ন এসেছে সম্পূর্ণগুলিকে কভার করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।